আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বা পঞ্চম শ্রেণী বা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমরা রাইট ফ্রম বার্ডস নিয়ে আলোচনা করছি। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছে। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস নাম্বার 3 নিয়ে। আজকে ক্লাস আমরা কয়েকটা নিয়ম গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন। তাহলে চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মৌলিক কাজে চলে যাই। আজকের পরবর্তী যে আমাদের কত নম্বর নিয়মটা আলোচনা করব সেটা আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা 1 থেকে 7 পর্যন্ত নিয়ম আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব 8 নম্বর নিয়মটি। 8 নম্বর নিয়মটি যদি ভালো করে বুঝতে চান অবশ্যই আপনি ভালো করে খেয়াল করবেন। আর এখানে প্রতিটি লাইন বাই লাইন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে দেখতে পাচ্ছি কোনো সেন্টেন্সে অলরেডি আরেকটা হচ্ছে জাস্ট, আরেকটা জাস্ট নাও, ইয়েট, আরেকটা হচ্ছে নেভার, এভার, আরেকটা হচ্ছে লাইটলি, আরেকটা হচ্ছে রিসেন্টলি। এরপর দেখতে পাচ্ছি আমরা ইমিডিয়েটলি। যে শব্দগুলো যদি আমরা কখনো কোথাও কোনো সময় আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমরা সেটাকে কোন টেন্সে নিয়ে যাব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। আর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে একটা স্ট্রাকচার জানি সেটা কি সাবজেক্টের পরে হ্যাভ অথবা নেস হবে, এরপরে বি দিয়ে হবে। এরপর আমরা দেখে নিব যে আমরা অর্থাৎ জানেন যে এই ওয়ার্ডগুলো যদি কখনো কোনো সময় থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এবং আমরা স্ট্রাকচারটা দেখে নিলাম যে সাবজেক্টের পরে হ্যাভ অথবা নেস হবে, এরপরে বি দিয়ে হবে। যদি এমনটা হয় তাহলে সেটা কোন টেন্সে যাবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, এখন আমরা কিন্তু বাক্য দেখতে পাচ্ছি এখানে জাস্ট আছে আয়ের পরে। আর এখানে যেহেতু আয় আছে আমরা এখানে কি করতে পারি যে এখানে আমরা আয়ের জন্য একটা হ্যাভ বসাবো, তারপরে আমরা এখানে ইট যেটা আছে সেটাকে ইটেন করে দেব। ঠিক আছে, ইটেন করে দেব। আচ্ছা, তা আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমি কালারটা একটু চেঞ্জ করে নিয়েছি। এরপর আমরা এখানে বি নাম্বার আরেকটি বাক্য আছে। বি নাম্বার বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে যে রাইট যে শব্দ দেখতে পাচ্ছি আমরা, এই রাইট শব্দটি এখানে একটা জাস্ট নাও আছে। ঠিক আছে, এই জাস্ট নাও শব্দটি থাকার কারণে আমাদের কি করতে হচ্ছে, যেমন এখানে উই আছে, উই যেহেতু উই আছে আমরা পরবর্তী এখানে কি বসে দেবো? আমরা এখানে হ্যাভ বসাবো। ঠিক আছে, আমি একটু আরেকটু ক্লিয়ার করে দেখা দিচ্ছি। যেমন এইখানে আমরা হ্যাভ বসাবো, আর হ্যাভ বসানোর পরে এখানে যেটা রিচ ছিল সেটাকে আমরা বি থ্রি করবো, আর এ CHAD। ঠিক আছে, বি3 করলাম। আচ্ছা, তার মানে বোঝাতে যাচ্ছে যে আমরা সহজে আমাদের বাক্যগুলো আমরা এভাবে করে কি করতে পারি, আনসার করতে পারি। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এখানে দা বিল্ডিং রিসেন্টলি একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি এখানে রিসেন্টলি। আর রিসেন্টলি শব্দটি থাকার কারণে পরবর্তী এখানে যেটা বিল্ড আছে, বিল্ড এই শব্দটি আমরা বিল্ড করব। কেন করব? তবে তার আগে যেহেতু দা বিল্ডিং থার্ড পারসন সিঙ্গুলার, এটি নাউন, আর এই আর্টিকেল আসার পরে এই যে বিল্ডিংটাকে থার্ড পারসন করেছে এবং এই না এটাকে নাউন বানিয়ে আছে। আর এই নাউনটার কারণে যেহেতু থার্ড পারসন আছে এই জন্য আমরা এইখানে একটা ওয়ার্ড বসাবো, সেটা হচ্ছে হ্যাজ। তারপর আমরা যেটা বিল্ড আছে সেটাকে আমরা বিল্ড করে নেব, BELT। ঠিক আছে, বিল্ড করে নেব। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী সর্বশেষ যে ডি নাম্বার আরেকটি বাক্য আছে বাক্যটা দেখে নেব। দা পপুলেশন বলেছে। ঠিক আছে, পপুলেশন মানে অফ ঢাকা সিটি বা ঢাকা শহরের যে জনগণগুলো আছে এদের কথা বলেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে এখানে যেহেতু শব্দটা এখানে রিসেন্টলি শব্দ আছে, আপনি কি করবেন? এই রিসেন্টলির আগে এবং এই সাবজেক্টের পরে যেখানে একটা ভার্ব আছে ইনক্রেজ, ইনক্রেজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, সেক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, এখানে আপনি একটা ফেস বসাবেন, তারপর এটারে কি করবেন? ইনক্রেজ দিবেন। ঠিক আছে, ইনক্রেজ অর্থাৎ ইডি, তার মানে সাবজেক্টের পরে হ্যাজ বসাবেন, এরপরে বিক্রি করবেন। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর নিয়ম বা এখানে 8 নম্বর নিয়মটি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী 9 নম্বর নিয়মটি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। আচ্ছা, 9 নম্বর নিয়ম আমাকে দেখতে পাচ্ছি যে কখনো কোনো সেন্টেন্সে যদি টুমরো থাকে, ঠিক আছে, টুমরো আছে, আরেকটা হচ্ছে টুনাইট, এরপর দেখতে পাচ্ছি নেক্সট, আরেকটা হচ্ছে নেক্সট আওয়ার, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট ইয়ার, অথবা নেক্সট উইক, নেক্সট মান্থ, আরেকটা হচ্ছে নেক্সট ইয়ার্স, বা আফটার 3 মান্থস, 3 ডেজ, 3 ইয়ার্স, তার নেক্সট ফ্রাইডে, সানডে, বা 2041। ঠিক আছে, আমরা এটার 2041-এর পরিবর্তে আমরা 20-এর পরিবর্তে আমরা চাইলে 41 করতে পারি। কেন? আমি এই নোটটা যখন তৈরি করেছিলাম তখন কিন্তু 20 সালে 20 ছিল, সেক্ষেত্রে আমি 20 বসালাম। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি কখনো কোনো সময় আপনি কোনো একটা বাক্যের মধ্যে খুঁজে পান সেক্ষেত্রে এই বাক্যটা আপনাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে নিতে হবে। আমি এখানে বলে দিয়েছি ফিউচার ইনডিফিনিট টেন্সে নিতে হবে। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের যে একটা স্ট্রাকচার আছে সেটা হলো কি, সাবজেক্টের পরে আপনাকে উইল অথবা শেল বসাতে হবে। ঠিক আছে, এই যে উইল অথবা শেল বসাতে হবে, এরপর আমাদের
ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট করতে হবে। এই হচ্ছে আমাদের কি আছে ফিউচার টেন্স স্ট্রাকচার, এবং এরপরে বিবরণ করতে হবে। তো আমরা এখন দেখে নিব একটা শব্দ আছে গো। ঠিক আছে, একটা শব্দ আছে গো শব্দ আছে। এই গো শব্দটা আমরা এখানে বসাবো। আমরা কি আসলে গো বসাবো নাকি অন্য কিছু বসাবো? অবশ্যই অন্য কিছু বসাবো। কেননা এখানে টুমরো আছে, টুমরো থাকলে বাক্যটি আপনার ফিউচার ইনডিফিনিটে চলে যায়। যেহেতু ফিউচার ইনডিফিনিটে চলে যাবে, তখন এখানে সাবজেক্ট আই আছে, আমরা এর জন্য কি করতে পারি, উইল করতে পারি। তার মানে উইল গো বানাতে পারি। ঠিক আছে, আমরা এই শব্দটাকে বা এটা আনসার কি করতে পারি, উইল গো আমরা তৈরি করতে পারি। এরপর আমরা দেখে নিব এখানে কি আছে, হি আছে। ঠিক আছে, হি যেহেতু আছে, আমরা এখানে যেহেতু নেক্সট উইক আছে, নেক্সট উইক আমরা এর পরিবর্তে আমরা এখানে কি করতে পারি, যে এখানে আমরা একেবারে সহজে তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে উইল দিতে পারি। ঠিক আছে, উইল দেওয়ার পর এখানে যেটি প্লে আছে, এই প্লে শব্দটি আমরা বসিয়ে দেবো। তার মানে উইল প্লে ফুটবল, এটা ফির নেক্সট উইক হবে। আচ্ছা, এরপর আমরা সি নাম্বার দেখে নেবো। সি নাম্বার দেখতে পাচ্ছি এখানে যেটা শব্দ আছে, এই শব্দটা হচ্ছে দে। আর এই দে শব্দটির পরবর্তী থাকার পরে এখন আমরা যদি এখানে নেক্সট মান্থ দেখতে পাচ্ছি, ঠিক আছে, যদি নেক্সট মান্থ থাকে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তো ফিউচার ইনডিফিনিট টেন্স হলে আমরা এখানে কি করতে পারি, আগেকার নিয়মে আমরা সেল অথবা এখানে কি আছে সেল ক্যাচ, CATCH, আমরা এভাবে করে আনসার করতে পারি। তাহলে এখন আমি 9 নম্বর নিয়মটি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। অবশ্যই ছোট্ট বন্ধুদের জন্য ক্লাসগুলো একটু স্লো মোশন করা উচিত, যার কারণে আমি এটা করছি না। কেননা যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা একটু লং টাইম যদি ক্লাস হয়, সেটা একটু দেখে না বা দেখতে দেখতে এক সময় মনোযোগ হারিয়ে ফেলে। যার কারণে আমরা কি করতে চাচ্ছি, যে এই ক্লাসটাকে একেবারে ছোট ছোট করে দিতে চাচ্ছি। ক্লাসগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন বলে শেষ পর্যন্ত আশা ব্যক্ত করছি। আর আপনার শিক্ষার্থী, আপনার মেয়ে যদি কখনো কোনো বৃত্তি পরীক্ষার্থী হয়, পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণী, তাহলে এই নিয়মগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। সো অবহেলা করা যাবে না। তাহলে বিষয়টি আমরা বুঝতে পারলাম। এরপর আমরা আমাদের পরবর্তী যে নিয়ম আছে 10 নম্বর নিয়ম, 10 নম্বর নিয়মটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই নিয়মটি আমাদের শিক্ষার্থীরা অনেকেই জানে। কি জানে, সেটা হচ্ছে যদি কখনো কোনো সময় যে চিরন্তন সত্য হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা চিরন্তন সত্য, আর একটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, আর একটা হচ্ছে অভ্যাসগত। এই জিনিসটা কি, চিরন্তন সত্য যেটা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, মানুষের কখনো হাত নাই বা মানুষের দ্বারা কখনো সম্ভব না, ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, এবং এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। এরপর একটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, যারা বিজ্ঞানীরা বলে গেছেন এইগুলো। আরেকটা হচ্ছে অভ্যাসগত, মানুষের কতগুলো অভ্যাস হয়ে আছে, যেমন প্রতিদিন সকাল 10টায় ঘুম থেকে ওঠা, বা আবার অনেকের 4টা ঘুম থেকে ওঠে, এই ব্যাপারটা। ঠিক আছে, এগুলো যদি কখনো কোনো সময় আপনার বাক্যের মধ্যে খুঁজে পান, সেক্ষেত্রে ওই বাক্যটা আপনার কোন টেন্সে নিতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, একটা হচ্ছে অভ্যাসগত বোঝালে বাক্যটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখে নিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা একটা স্ট্রাকচার দেখছি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে একটা স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্টের পর বি1 হতে পারে। বি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা বি1 এর সাথে আপনার এস যুক্ত থাকতে পারে, অথবা আমরা ইএস যুক্ত থাকতে পারি বা ইএস যুক্ত করতে পারি। এরপর আমরা পরবর্তী কি দিব, অবজেক্ট দেব। তাহলে সাবজেক্টের পরে বি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস যোগ অথবা ইএস যোগ থাকতে পারে। ঠিক আছে, যদি এভাবে থাকে, সেটাও কিন্তু আপনার কোন টেন্সে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়। তাহলে আমরা বিষয়টি কনসেপ্টটা একেবারে ক্লিয়ার করতে পারলাম। এরপর আমরা পরবর্তী দেখে নিব যে আমাদের এখানে একটা বাক্য দিয়েছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে শব্দ দেয়া আছে। ঠিক আছে, এই শব্দটা আমরা কি হবে, এই মানে এই শব্দটা যখন আমরা এখানে বসাবো তখন কি হবে, যেহেতু দ্য সান রাইজেস এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আমরা রাইজেস করতে পারি, RISES করতে পারি। কেননা যে এটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। আর সূর্য পূর্ব দিকে উঠে, এটা আমরা জন্মের পর থেকে শুনতেছি, যার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করলে অবশ্যই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস বা ই যোগ করতে হবে। আচ্ছা, এরপর আমরা বি নাম্বার একটা বাক্য দেখে নিব। এখানে দেখতে পাচ্ছি আপনার নলেজ। ঠিক আছে, নলেজ মানে জ্ঞান। ঠিক আছে, একটা মানে কোন একটা জিনিস বোঝাচ্ছে বা বস্তু বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এখানে যে দেখতে পাচ্ছি বি আছে, বি এর মধ্যে আমরা মূলত 5টি শব্দ দেখতে পারি, যে একটা হচ্ছে এম, আরেকটা হচ্ছে ইস, আরেকটা হচ্ছে আর। ঠিক আছে, আরেকটা হচ্ছে আর, যেমন এম ইস আর। ঠিক আছে, যখন এম ইজ থাকবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আবার এখানে
আমাকে থার্ড পার্সন সিঙ্গুলার করতে হবে, অর্থাৎ এখানে আমি কি করব, ইজ দেব। মানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে বিষয়টি আমি ক্লিয়ার ভাবে বোঝাতে সক্ষম হয়েছে। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হেলথ ইজ ওয়েল বলেছে, মানে হেলথ আছে, একটা ওয়েলথ। এখানে যেহেতু চিরন্তন সত্য বাক্য, সেগুলো প্রেজেন্ট টেন্সে চলে যায়। তো আমরা এখান থেকে বলেছিলাম যে আপনাকে কি কি থাকবে, একটা হচ্ছে এম, আর একটা হচ্ছে ইজ, আর একটা হচ্ছে আর। ঠিক আছে, এই শব্দগুলো যখন থাকে সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট টেন্সে কি বসাবেন, ইজ বসাবেন। ঠিক আছে, আমাদের আনসারটা হয়ে গেল। আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী আরেকটি আমার নিয়ম আছে 11 নাম্বার। এই নিয়মটি আমাদের ছোট্ট বন্ধুদের জন্য একটু লং টার্ম হয়ে গেল বা একটু বড় হয়ে গেল, কিছু করার নাই, কিন্তু শিখতে হবে। অনেক কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এখানে আছে। আমি মনে করি আমার শিক্ষার্থীরা এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে দেখো তো। এখানে ন সেন হয়ে আছে, মূলত এখানে একটা রসিকার ছিল নিষেধ। নিষেধ দেওয়া শব্দগুলো যদি কখনো কোনো সেন্টেন্সে বা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে থাকে, কি হিসাবে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে ওই বাক্যের ভার্বটি হবে সিঙ্গুলার ফর্ম হবে। কেননা যে এই পার্টগুলো যদি কখনো কোনো একটা সেন্টেন্সে বা এখানে যে আমি যে ওয়ার্ডগুলো দিয়েছি, এই ওয়ার্ডগুলো যদি কখনো কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেক্ষেত্রে আপনাকে বাক্যটা সর্বদা সিঙ্গুলার ফর্ম করতে হবে। কেননা যেগুলো দ্বারা কখনো সাধারণত কোনো একটা থার্ড পার্সন বা কোনো একটা ব্যক্তি বোঝায় বা বস্তু বোঝায়, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, যে এই বাক্যটাকে আপনাকে বা সাবজেক্টে থাকলে বাক্যটা সর্বদা সিঙ্গুলার ফর্ম করতে হবে। যেমন কি কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা এনিওয়ান, একটা দেখতে পাচ্ছি এনিবডি, একটা দেখতে পাচ্ছি এনিথিং। ঠিক আছে, এনিথিং দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি নো বা নো ওয়ান, একটা হচ্ছে নো বডি, নাথিং, একটা হচ্ছে সামওয়ান। এরপর দেখতে পাচ্ছি আমরা সামবডি, তারপর হচ্ছে সামথিং, বা এখানে লেখা আছে এভরিওয়ান, এভরিবডি, আর একটা হচ্ছে এভরিথিং। এরপর দেখতে পাচ্ছি আমরা বেরির পরে নাউন, যদি মানে যেমন এভরি স্টুডেন্ট বা বেরি স্টুডেন্ট। ঠিক আছে, এক্ষেত্রে আমাকে কি হয়, এরপরে নো প্লাস নাউন বা নো প্লাস নাউন থাকলেও একই অবস্থা। এরপর যদি মেইন এ থাকে তখন বায়োটি সিঙ্গুলার ফর্ম হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইচ গার্ল অথবা ইচ বয়, এই ক্ষেত্রেও আপনার বায়োটি সিঙ্গুলার ফর্ম করতে হবে। এরপর আমরা যদি দেখতে পারি যে নেওস, এরপর আমরা হচ্ছে পলিশিয়াস, ফিজিক্স, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স, হ্যাঁ, আর একটা হচ্ছে ওয়েজেস, সিভিক্স, আর একটা হচ্ছে স্ট্যাটিক্স। এরপর লেখা আছে ইকোনমিক, তারপরে দেখতে পাচ্ছি কংগ্রেস, এরপর দেখতে পাচ্ছি ফ্যামিলি, এরপর হচ্ছে গ্রুপ আছে, তারপরে দেখতে পাচ্ছি কমিটি, অর্গানাইজেশন, টিম, এরপর দেখতে পাচ্ছি আর্মি, ক্লাব, আর একটা হচ্ছে গভর্নমেন্ট। এরপর হচ্ছে জয়, আর একটা হচ্ছে আপনার পাবলিক, আর একটা হচ্ছে আইদার অথবা নাইদার, উইদাউট অর অথবা নট। মানে যেমন আমরা জানি কি এখানে আমাদের ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে, যেমন আইদার অর নাইদার নট। ঠিক আছে, এটার সাথে আরেকটা সম্পৃক্ততা। ঠিক আছে, আমরা যদি বলি যেমন আইদার ডট ডট, এখানে হচ্ছে অর, আরেকটা হচ্ছে নাইদার। ঠিক আছে, নাইদার প্লাস ডট ডট নট, যেমন আইদার অর, আরেকটা হচ্ছে নাইদার নট। এগুলো হচ্ছে জোড়া জোড়া, কিন্তু আমি যেটা বলেছি অর অথবা নট থাকবে না। শুধুমাত্র যদি কখনো কোনো একটা সময় বাক্যের শুরুতে আইদার অথবা নাইদার থাকে, সেক্ষেত্রে আপনার ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে আমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছে। এরপর আমরা পরবর্তী এই নিয়ম থেকে 11 নম্বর নিয়ম থেকে আমরা কতগুলো উদাহরণ যোগ করেছি, উদাহরণগুলো বুঝিয়ে আজকে ক্লাসটি এখানে বিদায় করব। আচ্ছা, বা আমি বিদায় নিব আপনাদের ক্লাস থেকে। প্রথমে আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি এভরিবডি, প্রত্যেকে। ঠিক আছে, যেহেতু প্রত্যেকে আছে, এটা হচ্ছে টিএস। ঠিক আছে, টিএস, টিএস মানে থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, অবশ্যই ভার্বটি আপনাকে এস বা ইএস যুগ বা প্রেজেন্ট ইনডিফিনিট নিতে হবে। যেমন এখানে গো আছে। ঠিক আছে, এই গোটার দুইটা ফরম্যাট আছে, আমি একটু জিনিস বলে দিই। যেমন গোকে আপনি মানে কোনো গো আছে, যেমন একটা শব্দ আমি যদি এখানে আলাদা করে দেখাই, যেমন আমি এখানে গো লিখলাম, আপনি এই গো এর শেষে কি এস যোগ করবেন নাকি ইএস যোগ করবেন। যেমন আমি একটা এখানে ব্যাম্বো দিলাম। ঠিক আছে, ব্যাম্বো, যেমন এই শব্দের শেষে ও আছে, তার পূর্বে যেটা জি আছে, এটা হচ্ছে কনসোনেন্ট, সেক্ষেত্রে আপনাকে ইএস যোগ করতে হবে। আবার এখানে একটা ও আছে, এর পূর্বে ভাওয়েল আছে, আপনাকে এখানে কি যোগ করতে হবে, এস যোগ করতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বল বাড়বে শেষে এস বা ই যোগ করে। যেমন এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এভরিবডি, প্রত্যেকে। এখন আমাকে কি করতে হচ্ছে, এখানে এই শব্দটা আমি যখন এই গোটা বসাবো, তখন আমাকে বসে কি করতে হচ্ছে, গোস করতে হচ্ছে। কেননা সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, মূল বাড়বে শেষে এস বা ইএস যোগ করতে হবে। এরপরে আমরা পরবর্তী বি নাম্বার দেখবো। বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এভরি গার্ল, প্রত্যেক মেয়ে। ঠিক আছে, প্রত্যেক মেয়ে যেহেতু আছে,
আমাদের এখানে বলছে টু হ্যাভ ভার্ব। আমরা এই টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে কয়েকটা শব্দ পাই। একটা হচ্ছে হ্যাভ, আরেকটা হচ্ছে হ্যাজ, আরেকটা হচ্ছে হ্যাড। ঠিক আছে? আমরা টু হ্যাভ ভার্ব বলতে মূলত এই শব্দগুলোকে আমরা বুঝি। আচ্ছা, এখান থেকে টু হ্যাভ থেকে আপনি যে তিনটা শব্দ বলেছি, তিনটা শব্দ আপনি কোনটা বসাবেন এটাই হচ্ছে আপনার উপর নির্ভর। আপনার এটাই হচ্ছে গ্রামার। যেহেতু এভরি গার্ল প্রত্যেকটি মেয়ে, সেক্ষেত্রে আপনাকে যেহেতু কে আছে যে টু হ্যাভ ভার্ব বসাতে বলছে, সেখানে আপনাকে হ্যাজ বসাতে হবে। কেননা সাবজেক্ট আর প্রনাউন সিঙ্গুলার হলে হ্যাজ হয়। তাহলে এভরি গার্ল হ্যাজ অ্যা পেন, প্রত্যেকের একটি করে কলম রয়ে আছে। সি নাম্বার, ইচ বয়, প্রত্যেক ছেলে বলছে দ্য আনসার, উত্তর দিয়েছে বা জানে। তাহলে এখানে কি হবে? নো যেটা আছে সেটা নোস হবে। ঠিক আছে? নোস হবে। কেননা যে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইজ যোগ করতে হয়। আর এখানে সাধারণত কতগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর শেষে আমরা এস বা এস যোগ করে আমি কি করতে পারি? প্লুরাল করতে পারি। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি এখানে যে মেনি এ, এখানে কথা হচ্ছে এ মেনি না, মেনি এ, মেনি এ মেন। ঠিক আছে? বা অনেকের মধ্যে একজন মানুষ প্রেজেন্ট দেয়ার, সেখানে উপস্থিত ছিল। এখানে কি আছে? বি আছে। বি মানে হচ্ছে টু বি ভার্ব। আমরা এখানে কি দিব? ইজ দিব। আর যদি পাস্ট টেন্সে চলে যায় তাহলে আমরা ওয়াজ দিব। ঠিক আছে? আমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছে। এরপর আমরা পরবর্তী সি নাম্বার, ই নাম্বার দেখবো। ই নাম্বার দেখতে পাচ্ছি সামবডি। সামবডি যদি কখনো কোনো সময় বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয়, তাহলে আমরা জানি কি ভার্বটি হবে সিঙ্গুলার। যেমন এখানে লিখে আছে ক্যাচিং, আর এখানে বলছে এম, একটা হচ্ছে ইজ, আর একটা হচ্ছে আর। এখানে বিশেষ ক্ষেত্রে বা অনেক সময় ইজ অথবা আর থাকতে পারে না, শুধুমাত্র বি থাকবে। এই বি এর মধ্যে পাঁচটা শব্দ আছে, আপনাকে সাবজেক্ট অনুসারে এই জিনিসটা বসাতে হচ্ছে। আমরা এখানে কি বসাবো? ইজ বসাবো, আর বসাবো না। তাহলে বিষয়টি আপনাদেরকে আমি একেবারে ক্লিয়ার করে দিলাম। এরপরে আজ নয় আজকের ক্লাস আমরা এইটুকুতে সমাপ্ত করব। সবাই পরবর্তী ক্লাস আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।